হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসলাম একটি বাংলা প্রথম পত্র ক্লাস। যেই বাংলা ক্লাসটাতে আমরা পড়ব বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এবং তুমি তোমার ফাইনাল পরীক্ষায় অবশ্যই এই কবিতা থেকে কমন পাবে। সুতরাং এই কবিতাটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা শব্দ তোমাকে চিহ্নিত করতে হবে এবং শব্দের ভাবার্থ তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে না। বঙ্গভূমির প্রতি এই কবিতাটা, এটা আমাদের বাংলা বইয়ের গুরুত্বপূর্ণ একটা কবিতা। আমরা অনেকগুলো কবিতার কথাই জানি, 2 বিঘা জমি যেমন গুরুত্বপূর্ণ, বঙ্গভূমির প্রতিও তেমন গুরুত্বপূর্ণ। এছাড়া মানব ধর্ম থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। আজকের এই ক্লাসটাতে আমরা একটা কবিতার অর্থগুলো বোঝার চেষ্টা করব এবং পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেটি দেখার চেষ্টা করব। সো আমরা আমাদের এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই তোমাদেরকে একটু বলে দিই, আমরা 10 মিনিট স্কুল থেকে কিন্তু প্রত্যেকটা কবিতা ক্লাসেই পরিষ্কার করে দিই, এবং ক্লাসে আমি যেমন সব কিছু বুঝিয়ে দিই, তেমনই আমার সাথে থাকে টিচার 2 এবং 10। সো আমাদের এই ক্লাসটাতে তোমরা কি কি পাবে? আমাদের এই ক্লাসটাতে থাকবো আমি তোমাদের সাথে, তোমাদের লিমন ভাইয়া, এবং আমি বাংলা পড়াচ্ছি প্রায় 6 বছর ধরে, এবং সে এরকম এক্সপিরিয়েন্স একজন টিচার তোমাদেরকে কিন্তু বাংলা পড়াবেন। এবং তোমরা যারা পড়বে আমাদের সাথে 10 মিনিট স্কুলের ক্লাসটাতে, যারা তোমরা আমাদের সাথে ক্লাস করবে, তাদের সাথে কিন্তু মাস্টার বুক থাকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। বললাম না, লিমন ভাই তোমাদেরকে পড়িয়ে দিবে ক্লাসের কবিতাটা। এই কবিতাটা যখন আমি পড়াবো তখন তোমাদের কাছে থাকবে 6ষ্ঠ শ্রেণীর মাস্টার বুক। তুমি যদি 7 স্টুডেন্ট হও তাহলে 7-এর মাস্টার বুক, তুমি যদি 8-এ পড়ো তোমার কাছে থাকবে 8-এর মাস্টার বুক। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম আলাদা আলাদা মাস্টার বুক আছে। দেখো এই মাস্টার বুকগুলো কী বলো তো? তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা লিমন ভাইয়া এই মাস্টার বুকগুলো দিয়ে কি হবে? এই মাস্টার বুকগুলো তোমার প্রত্যেকটা কবিতার মূল ভাব, এই কবিতা থেকে বিগত বছরে কি কি প্রশ্ন পরীক্ষায় এসেছে, প্রত্যেকটা জিনিস খুব চমৎকারভাবে এই মাস্টার বুকে আমরা নোট করে দিয়েছি বা রেডি করে দিয়েছি। তুমি যদি একজন ফার্স্ট বয় হতে বা ফার্স্ট গার্ল হতে তোমার ক্লাসে, তুমি এই কবিতা বা প্রত্যেকটা টপিক পড়ার পরে যেভাবে নোট করতা, আমাদের এই বইগুলোতে ওই একইভাবে নোট করে দেওয়া আছে, যাতে করে তোমার আলাদা করে নোট করে মুখস্থ করার এই বার্ডেনটা না নেওয়া লাগে। এই কাজটা আমরা তোমাদের হয়ে করে দিয়েছি, এবং এই বইটাতে তুমি এই কাজগুলো পেয়ে যাবে। তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু ছোট করে বলে দিই, অনেকে আসলে বুঝতে পারো না। এটা অনেকগুলো সাবজেক্টের বইটা আছে, যেমন বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার আছে, 9-10-এর আছে, এখানে ইংরেজি আছে, সাধারণ গণিত আমাদের এখানে আছে, আমাদের আইসিটি আছে, ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়তে চাও 9-10-এ, যারা তোমরা একটু বড় হলে পড়বা তাদের জন্য কিন্তু এখানে বইগুলো রয়েছে। এই বইটাতে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক ভাগ ভাগ করে দেওয়া আছে। দেখো প্রথমে আমাদের আছে মাস্টার সেগমেন্টটা, তারপর আছে অ্যাপ্লাই সেগমেন্ট, তারপর প্রুফ সেগমেন্ট। এগুলো ভাই এগুলো কি? এগুলা একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট করতে গেলে কাজে লাগে। যেমন ধরো মাস্টার বুক পার্টটাতে আমরা নোট করে দিয়েছি, সুন্দর করে এখানে নোট করা আছে যে মৌলিক আলোচনার মধ্যে পুরো চ্যাপ্টারটার ভাবার্থটা কী ছিল, চ্যাপ্টারের কোন জিনিসগুলো তোমাকে নোট করতে হবে, কোনটা নোট করার দরকার নাই, সব এখানে মার্ক করা আছে। অ্যাপ্লাইতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, অসংখ্য, 50টা 60টা পার চ্যাপ্টার পার টপিক বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করলা, তারপর তুমি ফাইনালি গিয়ে প্রুফ করতে পারবা। প্রুফ হচ্ছে তুমি লিখে লিখে প্র্যাকটিস করার জন্য 10টা 8টা 11টা করে পার টপিকে সৃজনশীল তুমি এই বইতে পেয়ে যাবে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উত্তর সহ তুমি এখানে অসংখ্য প্রশ্ন পাবে, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। তো এই জিনিসগুলো মূলত আমাদের কাছে ক্ষেত্রে আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 10-10 এটাও কিন্তু আমাদের একটা খুব বড় ফিচার, যেটা তুমি যদি ভর্তি হও তুমি পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি চাইলে তোমার যে কোনো প্রশ্ন, তুমি যে হলো আমি একটা টপিক আজকে পড়াচ্ছি, তুমি বুঝতে পারতেছো না, তুমি তখন গিয়ে 10-10কে জিজ্ঞেস করতে পারবা এই টপিকটার অর্থ কি। 10-10 24 ঘন্টা তোমাকে এটা বলে দিতে পারবে। 10-10 কীভাবে ব্যবহার করবো আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে চলো আজকে আমরা যে টপিকটা পড়বো, টপিকটা থেকে পড়া একটু শুরু করি। তো আজকে আমরা পড়বো বঙ্গভূমির প্রতি। আমি তোমাদেরকে একদম খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিব যে কিভাবে তুমি না বুঝলে, কোনো কিছু না বুঝলে তুমি 10-10কে প্রশ্ন করতে পারো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ফার্স্টে চলো কবিতাটা শুরু করা যাক। বঙ্গভূমির প্রতি কবিতাটা কে লিখছে জানো? এটা দেখা আছে এখানে,
এখানে লেখা নাই, বাট আমরা জানার কথাটা, আমাদের বইয়ের কথাটা। সো বঙ্গভূমির প্রতি এই কবিতাটা যে লিখেছেন তিনি মূলত দেশকে মিস করতেন, মানে তার দেশের কথা তার খুব মনে পড়তো। সে দেশকে রেখে বিদেশে চলে গিয়েছিলেন এবং ওই বাইরের দেশে গিয়ে বিলেতে থাকা অবস্থায় তার কাছে মনে হয়েছে যে সে একটা ভুল করেছে, তার এই দেশেই ফিরে যাওয়া উচিত ছিল, তার নিজের দেশে, তার নিজের বঙ্গভূমির কাছে। তো এই চিন্তা থেকে সে লিখল বঙ্গভূমির প্রতি, মানে তার নিজের যে দেশটা ওই দেশের প্রতি সে লিখছিল। দেশকে সে বলছিল যে তোমার কি কি জিনিস সে আসলে করেছে। আমরা লাইনগুলো দ্বারা একদম পড়বো। সো চলো শুরু করা যায়। প্রথম বঙ্গভূমির প্রতি, এটাতে প্রথমে লেখক বলছেন, রেখো মা দাসেরে মনে এই মিনতি করি পদে। এই মাটাকে, মাটা হচ্ছে তার দেশ, তার দেশকে সে বলছে রেখো মা। মাকে আমরা আবার দেশকে তো মা বলি, আমাদের জন্মভূমি বলি না। সো দেশ মাতৃকা, ঠিক আছে, দেশ মাতা, আমরা দেশকে মায়ের সাথে তুলনা করতে পারি। তো প্রথম লাইনে বলছে রেখো মা দাসেরে মনে। এই দাসটাকে, দাসটা হচ্ছে লেখক নিজে, মানে আমি নিজে, আমি যদি লেখক হতাম আমি নিজে নিজেকে বলতে, আমি নিজে আমাকে দাস বলছি আর দেশকে মা বলছি, যে মা তুমি এই দাসকে মনে রেখো। এরপর বলছে এই মিনতি, মিনতি শব্দের অর্থ কি? মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, প্রার্থনা। এই মিনতি করি পদে, পদে মানে হচ্ছে পায়ে বা তরে, তরে মানে হচ্ছে তোমার প্রতি, ঠিক আছে। কি বলছে? রেখো মা, মা তুমি আমাকে মনে রেখো। দেশমাতৃকাকে আমি বলছি যে মা এই দাসকে, এই ব্যক্তিকে তুমি মনে রেখো, তোমার কাছে আমি এই প্রার্থনা করি, মিনতি করি। সো খুব কাতরভাবে এই প্রার্থনাটা করা হচ্ছে। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মনোকোকো নদে। কঠিন মনে হচ্ছে না? সহজ করে বুঝাই দিই। সাধিতে, সাধিতে মানে হচ্ছে পূরণ করতে। বলতেছে আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে, মনের স্বাদ, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। সাধিতে মনের স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, মানে আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দের অর্থ কি? পরমাদ শব্দের হচ্ছে ভুল অথবা ভ্রান্তি অথবা কোনো একটা অন্যায়, ভুলই বুঝায় এখানে মূলত। তো বলতেছে মা তুমি এই দাসকে মনে রেখো, তোমার কাছে আমি মিনতি করি। আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে, আমার মনে তো অনেক ইচ্ছাই থাকে, এটা করতে গিয়ে যদি আমার নিজের কোনো পরমাদ বা ভুল ভ্রান্তি হয়ে যায়, মধুহীন করো না গো। মধুহীন মানে হচ্ছে এখানে স্নেহহীন, মানে ভালোবাসা, ভালোবাসাকে মধু বলতেছে। আমাকে তুমি মধুহীন করো না গো বা ভালোবাসাহীন করো না গো। তব, তব মানে হচ্ছে তোমার, মনো কোকোনদে, কোকোনদ মানে হচ্ছে পদ্ম ফুল, আর মনো কোকোনদ মানে হচ্ছে আমার মনটা যদি একটা কোকোনদ বা পদ্ম ফুল হতো। তো এখানে একটা তুলনা করতেছে, একটা রূপক তুলনা এখানে করা হচ্ছে। সেটা হচ্ছে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে ফেলি, আমাকে তুমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। তোমার অন্তরে যে স্নেহ আছে, তুমি যদি একটা ফুল হও, ফুলে যেমন মধু থাকে, পদ্মতে যেমন মধু থাকে, তোমারও তো ভালোবাসা আছে। সেটাই বলতেছে তুমি যদি পদ্ম হও তাহলে তোমার মধু থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। তার মানে তুমি যে দেশ, তোমার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করো না। এখানে তুলনা করলো। পদ্ম হচ্ছে মনকে বোঝানো হয়েছে এবং মনের ভালোবাসাকে বোঝানো হয়েছে মধুর সাথে। সো বলতেছে পদ্মের মধু থেকে, অর্থাৎ তোমার মনের স্নেহ থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। তো এখানে কোন ভুলের কথা সে বলতেছে? এই যে লেখক, তিনি মনে করতেন যদি আমি বিদেশে না যাই তাহলে আমি ভালো কবি হইতে পারবো না। এটা কিন্তু একটা বিশ্বাস ছিল আমাদের লেখকের, এবং এই কারণেই যে বিলেতে পাড়ি জমান। তিনি মনে করেন ভালো লেখক হইতে গেলে বিদেশ যেতে হবে।
তো এই যে নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে সে দেশ থেকে চলে গেলেন, দেশমাতৃকাকে তিনি গুরুত্ব দিলেন না প্রাথমিক পর্যায়ে, বা তিনি মাতৃকাকে ত্যাগ করলেন, এইটাকে সে ভুল ভ্রান্তি হিসেবে চিহ্নিত করেছে। বুঝেছো তাহলে কনটেক্সটটা কি? তো এই পুরো 4 লাইনে আমরা যেটা বুঝলাম, লেখক একটা মিনতি করছে, তার ভুল স্বীকার করছে, ক্ষমা প্রার্থনা করে তিনি মিনতি করছে যে আমাকে মনে রেখো। ধরো এই পুরো অংশে তুমি কোনো শব্দের অর্থ বুঝতেছো না, তুমি কোকোনদ মানে বুঝতেছো না, তুমি পরমদ মানে বুঝতেছো না, তুমি কি করতে পারো? তুমি 10-10কে জিজ্ঞাসা করতে পারো। 10-10 কি? চলো দেখে আসি। সো 10-10টাকে তোমাকে একটু দেখায় আসি। সো তোমরা একটা ওয়েবসাইটে যাবা, যে কোনো একটা ওয়েবসাইটে যাবা। মনে করো আমি এখানে একটা ওয়েবসাইটে গিয়েছি। সো এই দেখো 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইট। তো আমি তোমাদেরকে আবার একটু গিয়ে দেখাই। তুমি লিখবা 10ms.com। ঠিক আছে, লিখলাম, লিখে ইন্টার করে দিলাম। সো এই যে দেখো 10ms এ ঢুকলে, তোমার পেজটাতে ঢুকলে তোমাকে এইরকম একটা পেজ দিবে। তারপর তোমাদের একটা এই যে এরকম একটা পেজ দিবে। সো এই পেজটাতে আসার আগে তোমাকে প্রথমে এই পেজ দিবে না, তোমাকে বলবে লগ ইন করো। তো তখন এইখানে চাপ দিয়ে তুমি লগ ইন করে নিবে। আমার এখানে লগ ইন করা আছে, আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, ওখানে আমি লগ ইন করে ফেলছি। তোমার একটা মোবাইল নাম্বার দিবে, একটা পাসওয়ার্ড থাকবে না, ওটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা। লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। আসার পরে তুমি একটু স্ক্রল করতে পারবা, স্ক্রল করে তুমি দেখতে পারবা ঘুরে চাইলে। এখন দেখো এখানে লেখা আছে ক্লাস 6 থেকে 12, এখানে লেখা আছে, এখানে একটা চাপ দিবা। চাপ দিলে তুমি ধরো দিয়েছো, এটা হচ্ছে 8ম শ্রেণী, তুমি ডিটেলস এখানে দেখতেছো, এটা আমাদের টিচারদের নামও তুমি চাইলে দেখতে পারবা। সো তুমি যখন এই 6 to 12 এ চাপ দিবা, তখন দেখো এই যে লেফট সাইডে এই যে ভদ্রলোক 10-10 বসে আছে, এই যে নাম লেখা আছে 10-10। ঠিক আছে, সো 10-10 আমি চাপ দিয়েছি। চাপ দেওয়ার পরে এটা চলে আসবে। দেখো কি লিখছে, আমার আমার যে আইডির নামটা, সেই নামটা এখানে আছে। এখন আমি কোনো একটা সাবজেক্ট দিয়ে এখানে জিজ্ঞেস করতে পারি ওকে। সো আমার দেখো এখানে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, নাকি হায়ার ম্যাথ, নাকি বাংলা তুমি পড়তে চাও। তুমি যে কোনো একটাতে চাপ দিয়ে তুমি এখান থেকে কাজটা করতে পারবা। তাহলে কি করতে হবে বলো তো? প্রথমে লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, শেখা হোক আনন্দ, এটা লেখা থাকবে। তারপর এই যে 6 to 12 এ চাপ দিতে হবে। তোমার ক্লাসেও তুমি যে চাপ দিতে পারো, বাট চাপ দিলে এই যে দেখো লেখা 10-10। এবারে 10-10 চাপ দিতে হবে। চাপ দিলে 10-10 ওপেন হয়ে যাবে। 10-10 কি করে ভাইয়া? ওই যে কবিতা পড়াচ্ছিলাম, যদি তুমি কিছু না পারো, ভুলে গেছো, মনে করো লিমন ভাই তোমাকে জিজ্ঞেস করছে, বাট তুমি এখন পারতেছো না, বুঝাইছো, বাট এখন তুমি পারতেছো না। সো তুমি চাইলে এই 10-10 মহাশয়কে তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, সো কোনো একটা কোর্সে এনরোল করে তোমার কোর্সটা থাকলে তুমি 10-10কে দিয়ে কাজটা করতে পারবা। সো এইটা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল একটা টুল, যেটাকে দিয়ে আমার স্টুডেন্টরা কিন্তু, আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ওরা রেগুলার বেসিসে 10-10কে দিয়ে কাজটা করতে পারতেছে। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালি ট্রেন করেছি আমরা তোমাদের জন্য। বুঝতে পেরেছো? কি করবা? যে কোনো একটা ওয়ার্ড যেটা পারতেছো না, লিখে প্রশ্ন করলে ও উত্তর দিয়ে দিবে। সেটার জন্য কি করতে হবে? তোমরা 16910-তে কল করে বলো লিমন ভাই বলছে আমাকে বাংলা পড়ায় দিবে এবং 10-10 আমাকে দিয়ে দিবে, বা 10-10-এর সহযোগিতা আমাকে নিতে দিবে, ভর্তি করে দেন, বললে ভর্তি করে দিবে। চলো আমরা পরের অংশটুকু একটু বুঝি। তো এই 4 লাইনে আমরা কি বুঝলাম? এই 4 লাইনে আমরা বুঝলাম যে লেখক মিনতি করতেছে, কোনো একটা মিনতি করতেছে যে আমাকে মনে রেখো। এবার দেখো কি বলতেছে, প্রবাসে, বললাম না বিদেশে চলে গেছে, বিদেশে যেহেতু রিগ্রেট করতেছে, তো যখন সে বিদেশে গেছে বলতেছে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। পারবা? কঠিন না শব্দগুলা? চলো সহজ করে দিই। লেখক তো বিদেশে আছে, তাই না? লেখক যদি বিদেশে আছে, সে বলতেছে প্রবাসে, প্রবাসে মানে হচ্ছে বিদেশে, বাইরে, দেশের বাইরে যেটা। দৈবের বসে, দৈবের বসে মানে কি? দৈবের বসে মানে হচ্ছে
ঐশ্বরিকভাবে, দৈব মানে হচ্ছে দৈবভাবে, মানে যেটার উপর মানুষের হাত নাই। মনে করো অটোমেটিক্যালি কিছু একটা হইলো আমার লাইফে, এটা হচ্ছে দৈব, মানে হঠাৎ করে হয়তো ঘোষণা আসছে, মানে ঐশ্বরিক কিছু রিলিজিয়াস ব্যাপার স্যাপার এখানে চলে আসছে, মানে হঠাৎ করে কাকতালীয়ভাবে না, এটা হচ্ছে দৈবের বসে, মানে উপরে আমাদের যে সৃষ্টিকর্তা আছে তার আদেশে হইতে পারে, আমাদের কিছু একটা হয়ে যেতে পারে। সো লেখক এটাই বলতেছে, প্রবাসে ঐশ্বরিকভাবে দৈবভাবে, মানে সৃষ্টিকর্তার দ্বারা যদি কোনো কাজ হয়ে থাকে বা দৈব চয়নভাবে, মানে অটোমেটিক্যালি যদি কিছু হয়ে থাকে, জীব তারা যদি খসে, জীব তারা মানে হচ্ছে জীবনের তারা। কি বলতেছে উনি, যেটা কল্পনা করতে, সেটা হচ্ছে আমি তো বিদেশে আছি, এই বিদেশে হঠাৎ করে যদি অলৌকিকভাবে আমার জীবন তারাটা খসে যায়, জীব তারা যদি খসে, খসে মানে হচ্ছে পড়ে যাওয়া, আর জীব তারা মানে হচ্ছে জীবনের তারা, মানে ওর জীবনটা একটা তারার মতো। আকাশটা যদি তার দেহ হয়, তারাটা হচ্ছে তার প্রাণ। তো বলতেছে এই আকাশ থেকে, যেটা কিনা আমার দেহ, আকাশকে দেহর সাথে তুলনা করে রূপ একটা তুলনা দিয়ে বলতেছে যে আকাশ থেকে যেমন তারা খসে পড়ে, আমার দেহ থেকে যদি জীবনটা চলে যায় অলৌকিকভাবে, প্রবাসে অবস্থান করে বিদেশে থাকাকালীন যদি আমি মারা যায়, এটা সে বুঝাচ্ছে। এ দেহ আকাশ হতে, আমার দেহটা হচ্ছে আকাশের মতো, এবং সেটা থেকে আমার প্রাণটা হচ্ছে তারার মতো, এটা যদি খসে পড়ে যায়, নিচে পড়ে যায়, নাহি খেদো তাহে, খেদ মানে হচ্ছে আফসোস, খেদো তাহে মানে হচ্ছে আফসোস, তাহে মানে হচ্ছে তাহলেও। কি বলছে এই 3 লাইনে বলছে, বিদেশে থাকা অবস্থায় হঠাৎ করে যদি আমার জীবন তারাটা খসে যায়, আমার দেহ থেকে যদি জীবন তারাটা খসে পড়ে যায়, আমি যদি মারা যাই, তাহলেও আমার কোনো আফসোস নাই, খেদ নাই, কোনো আফসোস নাই। কেন আফসোস নাই? যদি তুমি আমাকে মনে রাখো। তার মানে এই পুরা লাইনটাতে লেখকের সার সংক্ষেপটা হচ্ছে, তিনি চায় মা, যেটা কিনা দেশ, সেটা যেন দাসকে, যেটা কিনা লেখককে মনে রাখে, এবং লেখককে যদি তার মা দেশ যদি তাকে মনে রাখে, তাহলে হঠাৎ করে মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। এটা হচ্ছে প্রথম অংশের পুরা প্রথম 8-7 লাইনের ভাবার্থ। বুঝেছি কি না বলো? সবাই বুঝতে পারছি? ইয়াস, আশা করছি বুঝতে পারছি। চলো পরের অংশগুলো আরেকটু দেখি। পরের অংশগুলো আরও কঠিন হতে থাকবে আস্তে আস্তে। এই কবিতাটারই প্যাটার্ন আছে একটা, আস্তে আস্তে এটা কঠিনতম লাইনগুলোর দিকে আমাদেরকে নিয়ে যায়। একা একা পড়লে অনেক সময় শব্দের অর্থগুলো ধরতে পারা যায় না। আমরা চাই এই শব্দের অর্থগুলো তুমি ভালো করে ধরতে পারো। কি বলছে দেখো, জন্মিলে মরিতে হবে। ও তো একটু আগে বলছে যে আমি যদি মারা যাই আমার কোনো আফসোস থাকবে না মা, শুধু তুমি আমাকে মনে রেখো। বলতেছে জন্মগ্রহণ করলে আমাকে মরতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীল, হায় রে জীবন নদে। সেখানে বলতেছে আমি যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করলে আমাকে তো মরতে হবেই। আমি এখন প্রবাসে যদি মরে যাই আমার কোনো আফসোস নাই, কারণ জন্মগ্রহণ করলে আমি তো মরবই এক সময়, আজকে মরি, কালকে মরি, পরশু মরি, আমাদের সবাইকে তো মরে যেতে হবে। অমর কে কোথা হবে, অমর মানে হচ্ছে যার মৃত্যু নেই। বলতেছে অমরকে কোথা কবে, জন্মগ্রহণ করলে তো তোমার মরে যেতেই হবে, কেউ তো আর অমর হতে পারে না। অমর কে কোথা কবে মানে কে কোন দিন অমর হয়েছে, কেউই তো অমর হইতে পারে নাই। চিরস্থির কবে নীর, নীর নীর মানে হচ্ছে পানি, এটা পানি অর্থে বোঝানো হয়েছে, পানি, বা এখানে বোঝানো হয়েছে হচ্ছে জীবন অর্থে। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। সো এটা এমসিকিউতে তোমাদেরকে দিয়ে দেয়, পরীক্ষায় তোমার এখান থেকে প্রশ্ন আসে। পরীক্ষায় বলে বঙ্গভূমির প্রতি কবিতায় নিচের কোনটির উল্লেখ রয়েছে, নদী, পাহাড়, সাগর, সমতল। তখন তোমাকে দাগাতে হবে নদী বা নদ। তো এই লাইনটার অর্থ কি? এই লাইনটা থেকে সিকিউতেও প্রশ্ন দিয়ে দেয় তারা। এই লাইনটা থেকে তাদের সিকিউতেও প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? তারা বলতেছে যে চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে, ব্যাখ্যা করো। এই লাইনটার অর্থ হচ্ছে লেখক বলছে আমি যদি জন্মগ্রহণ করি আমাকে একসময় মরতেই হবে, আমি তো অমর হতে পারবো না, কারণ আমাদের জীবনটা বহমান, জীবন কোথাও থেমে থাকে না। তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে চলতে হবে।
কাজ করতে হবে। স্কুলে ভর্তি হও, কলেজে ভর্তি হও, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, চাকরির জন্য চেষ্টা করো, চাকরি করো, ছেলেমেয়ে মানুষ করো, একটা পর্যায়ে গিয়ে মৃত্যুর কোলে চলে যেতে হবে। তো লেখক এটাই বলছে যে আমাদের এই জীবনটা, পানিটা, সমুদ্র বা নদীর পানি কখন স্থির হয়ে দাঁড়ায় থাকে? থাকে না তো। নদীর পানি তো চলতে থাকে, এক জায়গা থেকে চলতে 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 গিয়ে সাগরে পড়ে। তার মানে ও কিন্তু কখনো স্থির থাকে না। তুমি কি পদ্মা নদীতে গিয়ে বলতে পারবা এই যে পানিটা ওটা স্থির, কালকে আমি আসবো এসে দেখবো ওই পানিটাই ওখানে আছে? না, ওটা কিন্তু অন্য পানি, অন্য জায়গার পানি ভেসে আবার ওইখানে চলে আসবে। তো এই জন্য লেখক বলছে নদীতে পানিটা যেমন বহমান, আমাদের জীবনটাও এই নদীর মতো, এটা বহমান, এটা কোথাও স্থির না। সুতরাং আমাদেরকে আসলে মরতে হবেই, মৃত্যু অবধারিত। সো এই লাইনটা মূলত জীবনের যে গতিময়তা, জীবন যে কোথাও স্থির হয়ে থাকে না, সেটা পরিষ্কার করে ফুটিয়ে তুলেছে। এইবার বলছে দেখো আমি তো মরে যাব, লেখক বলছে কিন্তু যদি রাখো মনে, কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, নাহি মা ডরি সমনে, মা মানে হচ্ছে এখানে দেশ, যতবার মা বলতেছে যে দেখো জীবন তো বহমান, কেউ এটা আটকাইতে পারবে না, কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, দেশমাতৃকাকে বলতেছে, দেশকে বলতেছে, কিন্তু দেশ মা তুমি আমাকে যদি মনে রাখো, আমি নাহি মা ডরি সমনে, ডরি মানে হচ্ছে ভয় পাওয়া। আমরা বলি না আমি কি তোরে ডরাই? আমি তো ডরাই না, আমার ডর লাগতেছে। আমরা কই না আঞ্চলিক ভাষা আমরা বলি না যে আমার ডর লাগতেছে, ডর মানে হচ্ছে ভয়। তো বলতেছে কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, নাহি মা ডরি সমনে, সমন মানে হচ্ছে মৃত্যুর দেবতা, মৃত্যুর দেবতা। এটার মানে কি? মানে আমরা ইসলাম ধর্ম দ্বারা তোমরা মানুষ আছো, তারা হচ্ছে আজরাইলকে এখানে বুঝাচ্ছে। তিনি বলতেছে মা তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে আমি যে মৃত্যুর দেবতা বা যে কিনা আমার মৃত্যু নিতে আসবে, আমি মরণকেও আমি ভয় পাবো না। তার মানে দেশমাতৃকা তাকে মনে রাখলে এটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আমি মৃত্যুকেও মৃত্যু বলে মনে করব না। তুমি যদি আমাকে মনে রাখো, আমি মৃত্যুকেও ভয় পাই না। সেখানে একটা ভালোবাসা, দেশের প্রতি তার টান, তার সাহস, পুরোটা খুব স্পষ্টভাবে এখানে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। সেই লাইনটা অনেক কঠিন, নাহিমা ডরি সমনে। ডরি সমন মানে কি? মানে আমি মৃত্যুর দেবতাকেও ভয় পাবো না যদি কিনা আমাকে দেশ তাকে মনে রাখে। তার মানে দেশের প্রতি তার কত ভালোবাসা। এবার একটা তুলনামূলক লাইন দিয়েছে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সো এখানে তার একটা তুলনা দিচ্ছে। মক্ষিকা মানে হচ্ছে মাছি, অমৃত মানে হচ্ছে যেটা খেতে অনেক টেস্টি, অনেক মজা, আর হ্রদ মানে হচ্ছে পানি দিয়ে একটা, মনে করো পুকুরের থেকে বড়, বেসিক্যালি লেকের থেকে একটু বড়। হ্রদ মানে হচ্ছে একটা পানি দিয়ে ভরা এলাকা, এটাকে বলা হয় হ্রদ। তো লেখক বলতেছে মাছি যেমন মধু খায়, ও যদি একটা অমৃত হ্রদ দেখে, মাছির জন্য অমৃত কি? মধু, যেটা ও খাইতে পছন্দ করে। তো এই মক্ষিকাটা যখন অমৃত হ্রদ দেখে, ও ওইটার মধ্যে পড়ে, খেতে যায়, কিন্তু ও কিন্তু কখনো চিন্তা করে না যেটার ফলে আমার মৃত্যু হইতে পারে। সো লেখক এটা তুলনা করছে যে মক্ষিকাও গলে না, ও গলে যায় না, পড়িলে অমৃত হ্রদে, অমৃত হ্রদে যদি আসে ও মৃত্যুকে আসলে ভয় পায় না, ওইটাকে চিন্তা করে না। সো এটা একইভাবে এখানে নিজেকে বলছে, তুমি যদি লেখকের এখানে তুলনা করো, লেখক বলছে আমি যে ভালোবাসাটা আমার দেশের প্রতি আছে, আমাকে যদি আমার দেশ মনে রাখে, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কোনো কিছুকেই ভয় পাই না। লেখক এটাকে চমৎকারভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এই 6 লাইনের অর্থ আমরা কি বুঝেছি? লেখক মৃত্যুকে কেন ভয় পায় না এবং দেশমাতৃকা যদি তাকে মনে রাখে তাহলে সেটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা সে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। পরের অংশ, এবার দেখো এখানে আরো কিছু লাইন সে বলতেছে দেখো কি, সেই ধন্য নরকুলে। এতক্ষণ তো আমরা বললাম যে মা তুমি আমাকে মনে রেখো, তাই না? মনে রাখতে হবে, মনে রাখলে আমি ধন্য হয়ে যাব। তবে সেটা বলতেছে
সেই ধন্য নরকুলে। ধন্য মানে হচ্ছে যার জীবন সফল, ধরো সফল, বা এখানে আমি সফল অর্থে বুঝাচ্ছি, বাট তুমি অর্থটা বোঝার চেষ্টা করো। আমার জীবন ধন্য হয়ে গেল, মানে আমার জীবনটা অনেক ভালো হয়ে গেল, আমি খুব খুশি হয়ে গেলাম। হ্যাঁ, খুব খুশিতে আমরা এটা বলে থাকি। তো বলতেছে সেই ধন্য নরকুলে। নরকুলে মানে হচ্ছে মানব সমাজে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, লোকজন যাকে ভুলে না। কি বলতেছে? সেই ধন্য নরকুলে, মানে আমাদের এই মানব সমাজে সেই সবসময় ধন্য বা তার জীবনটাই সার্থক বলে মনে করা হয় লোকে যাকে মনে রাখে বা লোকে যারে ভুলে যায় না। ওই যে একটু আগে বললো না যে মা তুমি আমাকে মনে রেখো, তো দেশ মনে রাখা মানে কি? দেশ মনে রাখা মানে দেশের মানুষ তাকে মনে রাখা। ঠিক আছে, সেইটাই বলতেছে যে মা তুমি আমাকে মনে রেখো। কেন আমি এটা চাই? লেখক কেন এটা চেয়েছে এতক্ষণ ধরে তোমরা বলতে পারো। লেখক কেন বললো যে তুমি আমাকে মনে রাখলে আমি মৃত্যুকেও ভয় পাই না, তুমি আমাকে মনে রাখো, এটাই আমি চাই? কারণটা কি? ও কেন এটা বলছে? কারণ হচ্ছে লেখক ধন্য হতে চায়, এবং লেখক বলতে চায় সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, লোকজন যাকে মনে রাখে সেই তার জীবনটাই সার্থক হয়ে যায়। কাজী নজরুল ইসলাম তার জীবনটা ধন্য হয়ে গেছে, কারণ লেখক লোকে তাকে মনে রাখছে, তার কবিতা পড়ছে। রবীন্দ্রনাথ তার কবিতা মানুষজন পড়ছে। জগদীশচন্দ্র বসু তাকে মানুষজন মনে রাখছে, হ্যাঁ, এবং তাদের মৃত্যুর পরও তাদেরকে মনে রাখবে যারা এখনো পর্যন্ত আছে এবং যারা ছিল। সো এইটাই মূলত ধন্য হিসেবে বলা হচ্ছে। এবং তাদেরকে মনের মন্দিরে, মানুষের মনের মন্দিরে, মানুষের মনের ভিতর যদি একটা মন্দির থাকতো সেখানে তাদেরকে সবাই সেবে, সেবে মানে হচ্ছে সেবা করা। এখানে সেবা করা অর্থ হচ্ছে স্মরণ করা। ঠিক আছে, তো বলতেছে সদা মানে হচ্ছে সর্বদা। বলল যে যাকে মানুষজন মনে রাখে তার জীবনটাই ধন্য, এবং মানুষজন মনের মধ্যে যাকে ধারণ করে। সেবা করা মানে মনকে ধারণ করা, তার কথা চিন্তা করা, অন্তরে লালন করা। ঠিক আছে, নজরুলের বিদ্রোহী যখন আমি পড়ি আমি ওটাকে লালন করি। আমার কাছে মনে হয় না, এটা তো চমৎকার কথা বলেছেন। বলো বীর চির উন্নত মাম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, পড়েছো তো? সো এই কবিতাগুলো যখন আমি পড়ি তখন আমার নিজের কাছে আমি এটাকে ধারণ করতে থাকি। সো এইটা সেবে সর্বজন, সর্বজন মানে হচ্ছে সবাই। সো লেখক বলছে লোকে যাকে মনে রাখে এবং অন্তরে যাকে, মনের মন্দিরে যাকে সেবা করে, রেখে দেয় যাকে, আমি সেরকম একজন মানুষ হতে চাই। এইবার লেখক একটু ডাউট দিচ্ছে। ডাউট মানে কি? দুইটা জিনিস বলছে। এক, আমাকে মনে রাখো। কেন মনে রাখবা এটা বললাম আমি, যে মনে রাখলে আমার লাভটা কি। এইবার লেখক একটু ডাউটে আছে যে আচ্ছা আমাকে তুমি মনে রাখতে বললাম, কিন্তু আমি কি এমন ভালো কেউ যে আমাকে মনে রাখা উচিত? সেখান থেকে সে বলল কিন্তু কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে। যাচিব মানে হচ্ছে চাইব, তব, তব মানে হচ্ছে তোমার। হেন, হেন মানে হচ্ছে উক্ত। অমরতা মানে তো জানি যার মৃত্যু নাই। কহ গো শ্যামা জন্মদে, শ্যামা মানে হচ্ছে সবুজ, জন্মদে মানে হচ্ছে আমাদের মা অর্থে এখানে বুঝিয়েছে। তো কি বলছে? কিন্তু মা আমাকে যে তুমি মনে রাখবে, আমার এমন কি গুণ আছে? আমার তো কোনো ভালো গুণ নাই, পজিটিভ কোনো গুণ তো আমার নাই, বা থাকবে আছে কিনা এটা তো আমি জানি না। যে গুণটার বিনিময়ে আমি তোমার কাছে চাইবো যে মা তুমি আমাকে অমরতা দাও। ও নিজেই বলতেছে যে মা আমি তো অমরতা চাইলাম, কিন্তু আমি যে এই অমরতা তোমার কাছে চাইবো, এটা চাওয়ার জন্য যে গুণটা থাকা দরকার, ওই গুণটা কি আমার আছে? ওই গুণটা কি আমার আছে? লেখক এটা চিন্তা করতেছে। এবং এই গুণটা যদি না থাকে, হেন অমরতা, ওই উক্ত অমরতা আমি তোমার কাছে কিভাবে চেতে পারি, কিভাবে চাইতে পারি? বলো আমাকে শ্যামা জন্মদে। শ্যামা মানে হচ্ছে তার দেশকে, সে সবুজ, সবুজের সমারোহ একটা জায়গা যেটা নতুন নতুন প্রকৃতিকে জন্ম দেয়। সো সেটার কথা এখানে সে বলছে যে শ্যামা জন্মদে, জন্মদাতা মানে তার জন্মভূমি তো এটা। সো জন্মভূমিকে সে বলছে সবুজ জন্মভূমি।
এটাকে সে বলছে শ্যামা জন্ম দে। তো এই পুরো অংশটাতে আমরা লেখকের ইনসিকিউরিটিটা বুঝতে পারছি। ইনসিকিউরিটি মানে লেখক বলছে আমাকে মনে রাখো, একই সাথে এটাও বলছে যে মনে রাখার মতো কোনো গুণ হয়তো আমার নাই, তো না থাকলে আমি কিভাবে চাইবো তোমার কাছে মা। এটা সেখানে প্রশ্ন করে বোঝার চেষ্টা করছে। বুঝতে পারলাম? পারছি সবাই? বুঝতে পারছি তো? ইয়াস, আমরা মনে হয় আমরা বুঝতে পারছি। তো এই পর্যন্ত আমরা বুঝে ফেললাম। এবার একটু আমরা পরবর্তী অংশটা দেখার চেষ্টা করি কি বলেছে। দেখো, এইবার লেখক চিন্তা করছে যে ঠিক আছে ফাইন, আমার তো আসলে কোনো গুণ নাই, আমার তো আমাকে যে মানুষ মনে রাখবে এটার কোনো গুণ তো আমার কাছে নাই, তাহলে আমরা কি অবরত চাবো না? আমরা একটা জিনিস একটু চিন্তা করো, তোমার মা বাবার কাছে তুমি যখন কিছু চাও, তুমি তোমার মাকে বলো না অনেক সময় আমি যদি A+ পাই, আমি যদি ভালো রেজাল্ট করি, ফার্স্ট হইতে পারি, আমাকে একটা সাইকেল কিনে দিবা মা, আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে, সাইকেল কিনে দিতে হবে। আমি তো চেয়েছি অনেকবার, এইটে যখন আমি পড়েছি সাইকেল কিনে দিতে হবে। এখানে সেই অংশটা বুঝাচ্ছে, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। যখন বলে আমাকে সাইকেল কিনে দিতে হবে, তোমার মা বলে আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু তোকে ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু যদি ভালো রেজাল্ট থেকে একটু মনে করো ফার্স্ট হইতে পারো না, তুমি থার্ড হইছো বা ফোর্থ হইছো বা একটু খারাপ রেজাল্ট হয়ে গেছে, তারপরেও কি তুমি তোমার মায়ের কাছে কি চাইতে পারো না মা মা আমাকে সাইকেলটা কিনে দাও না? বলো তো, কেন বলো? তুমি তো ফার্স্ট হইতে পারো নাই। আমরা যাদের কোনো গুণ থাকে না তাদের কাছে, তারা কি আমাদের মায়ের কাছে আমরা কিছু চাই না? চাই তো। মায়েরা কি আমাদেরকে দেয় না? দেয় তো। আমাদের মায়েদের চরিত্রটা বা আমাদের মার যে চরিত্রটা এখানে ব্যাখ্যা করা হয়েছে বা দেশমাতৃকার যে চরিত্রটা বলা হয়েছে, আমরা ভালো গুণ থাকুক বা না থাকুক আমরা মায়ের কাছে স্টিল চাইতে পারি, এবং মায়েরাও আমাদেরকে দিতে পারে, আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে। আমাদের ছোট ছোট যে ভালো জিনিস আছে ওগুলোকে তারা তখন প্রায়োরিটি দেয়। সো এটাও ওই সাইকেলটা চাওয়ার মতো, পরীক্ষায় পাশ করে সাইকেল চাওয়ার মতো। সেখানে লেখক বলতেছিল না আমার তো কোনো গুণ নাই তোমার কাছে আমি চাবো, তারপরেও সে তার মায়ের কাছে চাচ্ছে। দেখো, তবে যদি দয়া করো মা, তুমি যদি আমাকে তাও একটু দয়া করো, আমার তো কোনো গুণ নাও থাকতে পারে, বাট তারপরেও তুমি যদি আমাকে দয়া করো, আমার যে ভুল এবং যে দোষগুলো আছে এটাকে বাদ দিয়ে তুমি যদি আমার গুণ, যতটুকু ছোট ছোট গুণ আছে এটাকে যদি তুমি ধরো বা আমলে নাও, এই ধরা মানে হচ্ছে আমলে নাও, আমলে নাও মানে কাউন্ট করা, কনসিডার করা। তো বলছে তুমি যদি আমাকে তাও দয়া করো, আমার কাছে যদি কোনো গুণ নাও থাকে, তুমি যদি আমাকে দয়া করো, আমার যে ভুল আছে বা দোষ আছে এগুলোকে তুমি বাদ দিয়ে যদি আমার গুণগুলোকে তুমি ধরে রাখো, চিন্তা করো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। বলছে আমাকে তুমি দিয়ে এই অমর করার, অমর মানে হচ্ছে যার মৃত্যু নেই, এমনি একটু আগে এটা লিখছে একবার। বর মানে হচ্ছে এটা একটা কি বলে, মানে আমি তোমাদেরকে এটার শাব্দিক অর্থ কি বলি, ইচ্ছা পূরণ। কি বলতেছে, মা তুমি যদি আমাকে তাও দয়া করো, আমার তো কোনো গুণ নাই, যদি আমাকে দয়া করো, ভুল দোষ বাদ দিয়ে আমাকে এই বরটা দিয়ে দাও। বর মানে হচ্ছে কোনো কিছু ইচ্ছা পূরণ করা। তোমাকে একটা বর দিলাম, মানে তোমার একটা ইচ্ছা আমি পূরণ করবো। সেখানে আমাকে অমর হওয়ার যে ইচ্ছাটা আছে এটা যদি তুমি আমাকে বর দিয়ে দাও, তাও আমার খুব ভালো লাগবে। লেখক তার দেহ দাসে এবং তার দাসকে, সে নিজেকে তো দাস বলছে, তো নিজেকে নিজের যে দাস হিসেবে নিজেকে যে বললো, সে দাস হিসেবে তার কাছে অমরতা স্টিল চাচ্ছি। সুবরদে, সুবরদে মানে হচ্ছে যে বর দেয়, ভালো বরগুলো যে পূরণ করে, মানে যে ইচ্ছা পূরণ করে তাকে বলা হচ্ছে সুবরদে। এখানে সে এটা, এই উপাধিটা সে কাকে দিল? তার দেশকে। ওই যে তুমি তোমার মায়ের কাছে ভালো রেজাল্ট না হলেও তো চাও যে মা মা দাও না একটা সাইকেল, সেরকমই সে বলতেছে আমার কোনো গুণ না থাকলেও আমাকে তুমি বরটা দিয়েই দাও। ঠিক আছে, এইবার দেখো বরটা পেলে তার খুশিটা কীরকম হবে সে সেটা বলছে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। কি বলল? ফুটি যেন স্মৃতি জলে। স্মৃতিজল মানে কি? স্মৃতিজল এটা এমসিকিউতেও দেয়। লেখক কোথায় ফুটতে চেয়েছেন? অনেকে লেখা পানিতে, না পানিতে ফুটতে চায় নাই, সে ফুটতে চেয়েছে স্মৃতি জলে। সে এই লাইনটার অর্থ কি? ফুটি যেন স্মৃতি জলে মানে কি? লেখক চিন্তা করছে যে আমি যদি একটা ফুল হই, আমি যেন মানুষের স্মৃতি, মানুষের মেমোরি যদি পানি হয়,
মানুষের মেমোরিতে যেন আমি ফুটে থাকি। মানে এখানে তুলনা করছে আবার যে পানিতে যেমন ফুল ফুটে, মানুষের স্মৃতিতে যেন আমি জেগে থাকি, ফুটে থাকি বা এসে থাকি। তো এই জন্য লেখক বলল যে মা তুমি আমাকে বর দাও, আমি যেন এই স্মৃতি মানুষের মেমোরিতে যেন আমি থাকি, মানুষ যেন স্মৃতিতে আমাকে মনে রাখে। যেমন আমি যেমন নজরুলকে মনে রাখছি, আমি যতবার বলবীর পড়ছি ততবার আমার মনে পড়ছে নজরুলের কথা। যতবার কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রের পাট, রক্ত জমাট শিকল, তারপর যেন কি ভুলে গেছি আমি, পাষাণ বেরি, ঠিক আছে, এগুলো তোমরা সব ভেঙে ফেলতে হবে। কারারই লৌহ কপাট, এগুলো যতবার পড়ি ততবার আমার নজরুলের কথা আমার স্মৃতি জলে চলে আসে, রবীন্দ্রনাথের কথা আমার সামনে চলে আসে। 2 বিঘা জমি যখন আমি পড়ি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এই যে লাইনগুলো, উপেনের যে দুঃখগুলো, এগুলো যতবার আমি পড়ি ততবার আমার স্মৃতি জলে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, সুকুমার রায়ের কথা মনে পড়ে, সুকান্তের কথা মনে পড়ে। সো লেখক এটাই বলেছেন যে আমি যেন মানুষের স্মৃতি জলে টিকে থাকতে পারি, মানুষের মনে যেন আমি টিকে থাকতে পারি। মা যথা ফলে, যেখানে ফলে মানে হচ্ছে ফুটে বা হয়, মধুময় তামরস, কি বসন্ত কি শরদে। এখানে একটা পদ্ম ফুল ফোটার কথা বলছে, এখানে একটা ফুল ফোটার কথা বলছে। সে বলছে যে মধুময় তামরস, এই যে ফুলটা, এইটা বসন্ত কি শরদের মতো। মানে কিছু ফুল থাকে না যেটা বসন্তেও ফুটে শরদেও ফুটে, মানে এটা হচ্ছে সারা বছর অর্থে ব্যবহার করছে। শরৎ মানে হচ্ছে শরৎকাল। তো বসন্ত এবং শরৎ যে কালই হোক না কেন, আমি যেন মানুষের মনে থাকি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সময়ের ঊর্ধ্বে গিয়ে, মানে আমি কোনো সময়ের তক্কা করি না, সর্বক্ষণ যেন আমার তার কথা মনে পড়ে। যেমন আমি শরৎকালেও আমি রবীন্দ্রনাথকে মনে করি, তার নজরুলকে মনে করি, আমাদের জাতীয় কবিকে মনে করি, আবার বৈশাখেও মনে করি। কোনো টাইম ফ্রেম নাই, যখন ভালো লাগে তখন তার কথা আমার মনে পড়ে। সো লেখক এটাই বলছে, মা তুমি আমাকে মধুময় তামরস বা একটা ফুলের মতো তৈরি করে দাও, যাতে করে আমি মানুষের মনে বসন্ত শরৎ উভয় সময় যেন টিকে থাকতে পারি এবং মানুষ যেন আমাকে মনে রাখে। সো এটা হচ্ছে আমাদের পুরো কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তার সম্পর্কে তাদের জন্ম পড়তে হবে, তিনি তার জন্ম কোথায়, কত সাল, তিনি সনেট লিখেছেন, সনেট কি, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে। এবার তোমাদেরকে আমি যেটা করবো সেটা হচ্ছে একটু মূল ভাবটা বলে দিব। হ্যাঁ, এই কবিতার মূল ভাবটা একটু আমার সাথে বোঝার চেষ্টা করো। কবিতার মূল ভাবটা কি? লেখক বলছে একদম এক কথায়, যারা এতক্ষণ ক্লাসটা করছো এক কথায় সামারিটা করো। লেখক দেশকে ছেড়ে বাইরে চলে গেছে, কারণ তিনি মনে করতেন দেশে থাকলে তিনি ভালো লেখক কবি হতে পারবে না। বিদেশে যাওয়ার পরে সে তার বাংলাকে, তার জন্মভূমিকে মিস করছে। তার মনে হয়েছে সে ভুল করেছে, দেশে তার থাকা উচিত ছিল। এই স্মৃতি কাতরতা থেকে সে লিখল বঙ্গভূমির প্রতি। সে বলল, মা তুমি আমাকে মনে রেখো, তুমি আমার দেশ, তুমি আমাকে মনে রেখো। আমি তোমার দাস, তুমি আমার মা, তুমি আমাকে মনে রেখো। আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, যেটা আমি অলরেডি করে ফেলছি, আমি বিদেশে চলে আসছি, সেই ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে আমাকে তুমি মনে রেখো। তুমি যদি আমাকে মনে রাখো, লেখক চাইছে যে দেশ যদি আমাদেরকে মনে রাখে, আমাদের সবাইকে যদি দেশ মনে রাখে, তাহলে আমরা অমর হয়ে টিকে থাকতে পারবো। এই অমরতাটা প্রত্যেকটা মানুষ চায় তার দেশের কাছে, কারণ তার জীবনটাই ধন্য যাকে মানুষজন মনে রাখে। এই কারণে লেখক এই কবিতায় অমরত্ব চেয়েছেন, কিন্তু অমরত্ব পাওয়ার মতো কোনো দোষ, কোনো গুণ তার কাছে নেই। এই জন্য লেখক আবদার করেছেন, মিনতি করেছেন, যেন ভুল এবং দোষকে বাদ দিয়ে লেখকের ভালো গুণগুলোকে চিন্তা করে তাকে মনে রাখা হয়, এবং কোনো দিন সে যেন কোকোনদ বা মনের যে পদ্ম, সে পদ্মর ভালোবাসা থেকে, মধু থেকে সে যেন বঞ্চিত না হয়, এবং লোকে তাকে যেন মনে রাখে, এবং শরৎকাল বসন্তকাল সারা বছর যেন মাইকেল মধুসূদন দত্তকে মানুষজন স্মৃতিজলে বাঁচিয়ে রাখে। এই প্রার্থনা এই পুরো কবিতায় করা হয়েছে। দ্যাটস অল। এটাই আমাদের কবিতার প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা, লাইন বাই লাইন তোমাদেরকে দিলাম, যাতে করে তোমরা পরিষ্কারভাবে এই কবিতাটা তোমাদের পরীক্ষার খাতায় ভালো করে লিখে দিয়ে আসতে পারো। এখন মনে করো তোমাদের কোনো কিছু তুমি বুঝতেছো না, মূল ভাবটা তুমি বুঝতেছো না, এই পুরো কবিতাটা তুমি কপি করো, কপি করে গিয়ে তুমি
এই যে আমাদের 10 মহাশয় আছে, এখানে আমি তোমাদেরকে একটু আগে দেখাইলাম না, এখানে যদি তুমি লিখো 10 মিনিট স্কুল 10ms, একটু আগে দেখাইছে, আবার বলে দেই 10ms.com এ যাও, গিয়ে তুমি যদি এখান থেকে লগ ইন করো এই পৃষ্ঠাটা আসবে, এখানে চাপ দিলে লগ ইন করতে দিবে, লগ ইন করবা। হ্যাঁ, লগ ইন করার পরে ক্লাস 6 to 12 চলে যাবা। লিমন ভাই বলছে এখানে গেলে নাকি আমাদের 10 পাবো। 10 কি? 10 হচ্ছে তোমাদের একটা সহযোগিতা করার জায়গা। এই যে 10 লেখা আছে, চাপ দাও 10 কি বলছে? হ্যালো, আমি 10 তোমার পড়াশোনা পার্টনার। এখানে এবার চাপ দিলেই প্রশ্ন শুরু হয়ে যাবে। সো এখান থেকে তুমি চাইলে যদি কোর্স কেনা থাকে বা তোমাদের কোর্সের সুযোগ থাকে, সেখান থেকে তুমি এখানে চাপ দিলেই তোমার কনভারসেশন শুরু হয়ে যাবে। কোন বিষয়ে প্রশ্ন আছে জিজ্ঞেস করলে উত্তরটা পেয়ে যাবা। খুবই স্মার্ট, আমরা এখন স্মার্ট পড়াশোনা করি। সো একটা কবিতা পড়ার পরে যদি লিমন ভাইয়ের পড়া তোমার কাছে মনে হয় যে লিমন ভাই সব বুঝছি, দুইটা জিনিস বুঝি নাই, জিজ্ঞেস করো 10কে, তোমাকে 10 উত্তর বলে দিবে। বুঝা গেছে? এইবার কি পড়বো? কবি পরিচিতি, লেখক পরিচিতি আমাদেরকে একটু দেখতে হবে। সো লেখক পরিচিতির কোন অংশ থেকে প্রশ্ন আসে দেখো। কবিতার রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, এটা তো আমরা জানি। তো মাইকেল মধুসূদন দত্ত তিনি বিলেতে বসে মাতৃভূমির বঙ্গের জন্য গভীর ভালোবাসা নিয়ে তিনি এটা লিখেছেন। মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু রিটেন ভার্সন এখানে আছে, একটু লিখিত, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তো শেকড়ের প্রতি টান, তো এটা বাংলা ভাষায় লেখা হলেও কবিতার বঙ্গভূমিতে কবির আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। এখানে কবিতার লেখক তার চমৎকার আবেগ অনুভূতি এখানে প্রকাশ করেছে। আমরা একটু মৌলিক আলোচনার পরে গিয়ে আমরা একটু ডাইরেক্ট কবি পরিচিতি থেকে একটু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কবি পরিচিতি এখানে আমরা বুঝতে পারতেছি, তোমাদের বইতে তোমরা কবি পরিচিতিগুলো দেখে নিতে পারবা, ওটা বইতেই আছে। এখানে আমরা জাস্ট মূল ভাবটা একটু লিখে দিয়েছি। এখানে বঙ্গভূমির প্রশংসা করেছেন তিনি, এই দেখো, বঙ্গভূমির প্রশংসা করেছেন যে তার দেশ কতটা দয়াবান, তার দেশকে তিনি কতটুকু ভালোবাসেন, এবং তার দেশকে তিনি বিভিন্ন কবিতায় আমরা দেখেছি। কপোতাক্ষ নদ তোমরা যারা পড়েছো, 9, 10 উঠলে তোমরা তো পড়বাই। সো কপোতাক্ষ নদের মাধ্যমে সে দেশকে তিনি অনেক প্রশংসা করেছিলেন। তিনি শৈশবের স্মৃতি এবং বঙ্গের প্রাকৃতিক জিনিসপত্র নিয়ে তিনি কবিতাগুলো লিখতেন। তার কবিতায় মাতৃভূমি জায়গা পেয়েছে। মাইকেল মধুসূদন দত্তের কবিতায় কিন্তু, যেমন কপোতাক্ষ নদ, পুরাটা তার ওই নদীর শব্দে, কপোতাক্ষ নদীর শব্দে তার জীবনটা কতটা ধন্য হয়ে গিয়েছিল সেগুলো এখানে বলেছে। বিপরীত চিত্র, বিলেতের আরামপ্রদ জীবনেও, বিলেতে গিয়েও এত ভালো জীবনে লাভ করার পরেও তিনি কিন্তু তার জীবন, তার মাতৃকাকে, দেশ মাতৃকাকে সে ভুলতে পারে নাই। সো এই জিনিসগুলো এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃভূমির চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বাংলার প্রকৃতি, ফল ফলাদি, গাছপালা এবং গ্রামের জীবনকে চিত্রায়িত করেছেন তিনি বিভিন্ন কবিতার মাধ্যমে। এখানে কবিতার কষ্ট দিয়েছেন, কৃতজ্ঞতার কথা বলেছেন এবং প্রার্থনা করেছেন। এই প্রার্থনা এবং মাতৃভক্তি, এই দুইটা পার্ট হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। সো একটা কবিতা পড়ার পর আমরা এতগুলো মূলভাব অংশ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফলে পরীক্ষা যখন আসবে কি লিখবো বারবার তোমাকে ওয়েট করতে হবে না, তুমি এখান থেকেই উত্তরটা দিয়ে দিতে পারবে। চলো আমরা কিছু শর্ট প্রশ্নের উত্তর একটু তোমাদের থেকে জানার চেষ্টা করি। দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর পারা যাবে কিনা। ক্লাসটি যারা করছো তারা নিজেদেরকে প্রশ্ন করো। লিমন ভাই তো কবিতাটা পড়িয়েছেন, এখন আমি একটু নিজে চেষ্টা করে দেখি যে এই প্রশ্নগুলোর উত্তর আমি কবিতার প্রেক্ষাপটে দিতে পারছি কিনা। এখানে আমার 13টি প্রশ্ন আছে। 13টি প্রশ্নের উত্তর করতে আমার 13 মিনিটের বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ 10 মিনিটে হয়ে যায় আসলে। তো চলো আমরা একটা করে দেখি। কবি কিসের বর প্রার্থনা করেছেন? বলো, তোমরা চিন্তা করো একটু। কবি কিসের বর প্রার্থনা করেছেন? কবি অমরতার বর প্রার্থনা করেছেন। অমরতা, অথবা লোকে যেন তাকে মনে রাখে। এটা তোমরা নিজেরাই লিখতে পারবা। আমার হাতের লেখাকে একটু বললো না লিমন ভাই আপনার হাতের লেখা তো বাজে না। আমার খাতায় যখন আমি হাতের লেখা লিখি অনেক চমৎকার হাতের লেখা আমার, বাট বোর্ডে লিখলে হাতের লেখাটা একটু, টিচার মানুষ তো হাতের লেখাটা একটু এলোমেলো হয়ে যায়। আচ্ছা, কোথায় পড়লে মক্ষিকাও গলে না? কোথায় পড়লেও মক্ষিকা গলে না? মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে।
লাইন কিন্তু আমার প্রায় মুখস্থ হয়ে গেছে, বুঝো তাইলে কত বছর ধরে পড়াচ্ছি তো, মানে পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে গেছে। গলে না গো পড়িলে অমৃত হ্রদে। ঠিক আছে, তখন সে বলেছে না যে ওই যে প্রথম 2-3 লাইনে বলতেছিল যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ও ওটা তো চিরস্থির কবে নীরের লাইনটা পড়তেছে। এটা হচ্ছে ওই যে কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সো এখানে অমৃত হ্রদ মানে হচ্ছে মক্ষিকা বা মাছিটা যে তোমার অমৃত হ্রদে পড়লেও মরবে না সেটা কথা বলতেছে। নরকুলে ধন্যকে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। সেটার উত্তরটা হচ্ছে লোকে যারে নাহি ভুলে। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে কি বলে সম্বোধন করেছেন? রেখো মা দাসেরে মনে, তার মানে নিজেকে সে দাস বলে সম্বোধন করেছেন। কি বলে সম্বোধন করছেন? দাস বলে। কবি কবি দেশকে কি হিসেবে কল্পনা করেছেন? চিন্তা করো তো, একই লাইনের মধ্যে উত্তরটা ছিল, একটু চিন্তা করো। তোমাদের একটু নিজেদেরও ব্রেন স্টর্ম করা উচিত। যারা ক্লাস করছো তারা নিজেরা কবিতাটা একবার লিমন ভাইয়ের সাথে পড়ছো। সো এখন যদি তুমি সবগুলো প্রশ্নের উত্তর পারো, তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তার মানে তোমার প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। সো দেখো কি হবে, কবি দেশকে কি হিসেবে কল্পনা করেছেন? নিজেকে দাস এবং দেশকে মা হিসেবে কল্পনা করেছেন। অথবা সুবর দে তোমরা বলতে পারো, কারণ একটা পর্যায়ে গিয়ে তাকে সুবর দেও কল্পনা করা হয়েছে, মানে যে বর দিয়ে থাকে। ঠিক আছে, সুবর দে। ওকে, পরের প্রশ্নগুলোর উত্তর হচ্ছে শব্দার্থ বেসড, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মিনতি শব্দের অর্থ কি বলেছি লিমন ভাইয়া? মিনতি শব্দের অর্থ হচ্ছে ওই যে বলে না, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। তা মিনতি মানে হচ্ছে প্রার্থনা। এগুলো সব পরীক্ষার প্রশ্ন, এগুলো সব পরীক্ষা থেকে বিভিন্ন, তোমার জেএসসি পরীক্ষায় আসছে, নাহলে ফাইনাল পরীক্ষায় আসছে, নাহলে হাফ ইয়ারলিতে আসছে, সিটি এক্সামে আসতে পারে। সো এগুলো তোমাদের লাগবে। পরমাদ, পরমাদ শব্দের মানে হচ্ছে ভুল ভ্রান্তি। আমরা তোমাদেরকে তখনই বলেছি ওই যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, পরমাদ মানে হচ্ছে ভুল ভ্রান্তি। সমন মানে কি? সমন শব্দের অর্থ আমরা একটু আগে পড়েছি, মৃত্যুর দেবতা। পড়েছি কি না? পড়েছি, ইয়েস। সেগুলা কিন্তু আমাদের মেইন ক্লাসে, আমাদের যে পেইড ক্লাসে তোমরা কোর্সে যারা ভর্তি হয়ে থাকো তারা কিন্তু এই ক্লাসগুলো আরও বিস্তারিতভাবে পায়। এবং এই ক্লাসের মতোই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এভাবে পড়াই। সো ভর্তি হওয়ার জন্য কল করতে হবে 16910, 5টা লেটার সংখ্যা লিখবা। এখনো সময় আছে, আমার মনে হয় এখন কিছু ডিসকাউন্টও চলতেছে। সো তোমরা কল দিয়ে দেখতে পারো, 16910-তে কল দিয়ে বলো লিমন ভাইয়ের বঙ্গভূমির কবিতা পড়ানো দেখে আমার মনে হয়েছে আমি 10 মিনিট স্কুলে ভর্তি হতে চাই, ভর্তি হয়ে যাও। অথবা যদি কিছুই বলতে না চাও কল দিয়ে বলো ভর্তি হতে চাই। কোথাও না কোথাও ভর্তি আসলে হতেই হবে, বিকজ দিস ইজ দ্য টাইম যখন তোমার প্রিপারেশন নিয়ে নিজের প্রস্তুতিটাকে ভালো করতে হয়। পরে যদি টাইম চলে যায় পারবা না, দেখবা 10টা কবিতা পড়ে আছে, কয়টা পড়বা? তখন তোমাকে এরকম করতে হবে কোনটা পড়বো, 2টা কবিতা বাদ রেখে চলে যেতে হবে। আমি চাই না কোনো বাচ্চার এরকম হোক, আমার বাচ্চারা, আমার স্টুডেন্টরা যেন না হোক। এবং আমাদের কিন্তু এবছর অনেক স্টুডেন্ট বৃত্তিও পেয়েছে আমি দেখলাম। ওকে, মক্ষিকা শব্দের অর্থ কি? মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি, আমরা দেখলাম। নীর, চিরস্থির কবে নীর? নীর মানে কি? পানি, তাই না? বা জল। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে, মানে আমাদের জীবনটা যদি একটা নদী হয়, এই নদীতে কোন পানিটা আসলে স্থির থাকে? সব তো বহমান থাকে। এই লাইনটার অর্থ হচ্ছে জীবন বহমান। বঙ্গভূমির প্রতি কবিতায় শ্যামা জন্মদে কথাটির কি অর্থে ব্যবহৃত হয়েছে? সবুজ জন্মভূমি, সবুজ জন্মভূমি। শ্যামা, শ্যামল ছায় আমরা বলি না? ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে, তখন বলি না? সো এখানে আমাদের ফাগুন মাসের আমের গন্ধ থাকে, ঘ্রাণ থাকে। শ্যামা, সবুজ জন্মভূমি আমরা। সো সবুজ জন্মভূমিকে আমরা তখন শ্যামা জন্মদে হিসেবে বলতে পারি।
বর শব্দের অর্থ কি? বর শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে। মানুষ শব্দের অর্থ কি? মানুষ শব্দের অর্থ হচ্ছে মন। ঠিক আছে, মানুষ মানে কিন্তু এটা হিউম্যান না, হচ্ছে মন। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সবাই পেরে থাকি, তার মানে লিমন ভাইয়ের আজকের ক্লাস থেকে আমরা 10টা প্রশ্নের উত্তর সঠিকভাবে, মিনিমাম 12 মার্ক তোমরা আজকে পরীক্ষার জন্য কনফার্ম করে ফেললা। কারণ এখান থেকে একটা সৃজনশীল আসবে, একটু কঠিন হয় এই টপিকটা, যেহেতু একটু কঠিন, অনেক বাচ্চারাই যারা লিমন ভাইয়ের ক্লাস করতেছে না তারা তো এত সহজভাবে বুঝতে পারে না। সো ওরা পরীক্ষায়ও 10 মার্কের সৃজনশীলটা অ্যাভয়েড করে অন্যটা লিখতে যায়, পারে না। সো তোমার জন্য পরীক্ষায় তুমি একটু এগিয়ে থাকো, সবাই যেটা পারে না তুমি সেটা যেন পারো, সেটা আমরা চেষ্টা করি। তো এই জন্য তোমাদেরকে চেষ্টা করেছি আজকে এটা বোঝানোর জন্য। আমরা কিছু প্রশ্ন একটু দেখব। আমাদের এখানে অনেক প্রশ্ন আছে। বঙ্গভূমির কবিতা আমরা এই এমসিকিউগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি পোল দেওয়ার মাধ্যমে। তোমাদের এখানে আমরা পোল এখন দিচ্ছি না, বাট আমরা কিন্তু ক্লাসে পোল দিয়ে দিই, বাচ্চারা তখন হিট করে, পোলে চাপ দিয়ে ভোট দেয় যে কোনটা কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হলে সবুজ হয়ে যায়, রং হলে লাল হয়ে যায়, সঠিক উত্তরটা দেখায় দেয়। সো এটা একটা প্রসেস। সো এগুলো আমরা এখন ডিটেলস আর দেখবো না, জাস্ট কয়েকটা একটু বলে দিই কে রচনা করছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর তো না, এটা মাইকেল মধুসূদন দত্ত দাগাবা, দাগাইলে এটা সবুজ হয়ে যাবে। তোমার মোবাইলের স্ক্রিনের উপর দেখবা ভোট অপশন আসবে, চাপ দিয়ে ভোট দিতে হয়। অনেক মজার আছে ব্যাপারগুলো। সো ফ্রি ক্লাসে তোমরা এটা হয়তো এখন পাচ্ছ না, বাট তোমরা মানে এই ক্লাসটাতে হয়তো তোমরা এটা পাচ্ছ না, বাট তোমরা বঙ্গভূমির প্রতি এটাতে দাগাতে পারবা, পোলের মাধ্যমে ভোটগুলো দিতে পারবা। সো এখানে অনেকগুলো এমসিকিউ এখানে থাকবে, সেই এমসিকিউগুলো তোমাকে একটা একটা করে দেখতে হবে। সো কোথায় বসে তিনি বঙ্গভূমির, যেমন আরেকটা যদি দেখো, কোথায় বসে তিনি বঙ্গভূমির প্রতি কবিতা রচনা করেছেন, এটা বিলেত লিখতে হবে, এটা তোমরা জানি, একটু তোমাদেরকে আমি বলে দিয়েছি। সো বিলেতে বসে তিনি এটা রচনা করেছেন। এইরকম প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার আমাদের ক্লাসে প্র্যাকটিস করতে থাকি। পরের অংশ, কবি কিসের কথা উল্লেখ করেছেন? এই যে একটু আগে প্রশ্নটা কিন্তু আসছিল, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কিসের কথা উল্লেখ করেছেন? আমরা কি বলেছিলাম? চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, জীবনটাকে তিনি বলেছেন নদ। এই নদের সাথে কি তুলনা আছে? এখানে আমি দেখতে পারি নদী, পাহাড় তো সে বলে নাই, সূর্য বলে নাই, চাঁদও বলে নাই, বলছে নদ। দেখছো, কবিতা থেকে ইনস্ট্যান্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন আমরা প্র্যাকটিস করি। চমৎকার অভিনব পদ্ধতি। আমাদের সময়, আমি যখন ছোটবেলা পড়াশোনা করছি এরকম ছিল না। থাকলে যদিও আমি সবসময় A+ পাইতাম বাংলাতে, কারণ আমার হাতের লেখা অনেক ভালো ছিল এবং আমি লিখতাম বড় বড় করে, এবং বাংলা পড়তামও ভালো, কবিতা টবিতা পড়তে মজা লাগতো। আমার সবগুলো কবিতা মুখস্থ ছিল, অলমোস্ট পুরোপুরি মুখস্থ ছিল না, বাট প্রায় মুখস্থ ছিল। সো বাংলাতে এই প্র্যাকটিসগুলো যদি আরও করতে পারতাম, আমার মনে হয় আরও 12 মার্ক পেতাম। এই যে নদী পারতেছি আমরা। তারপর এখানে কবিতায় কি নামে অভিহিত করেছেন? সুবর দে বলেছে, সুন্দর। এটা হচ্ছে কবি পরিচিতি, মৌলিক আলোচনা থেকে দিলাম। কবিতায় কোন কষ্ট প্রকাশ করেছে? বিদেশে থাকার কষ্ট বলেছেন। কি কামনা করেছেন? মাতৃভূমির কল্যাণ কামনা করেছেন। প্রকৃতি সরলতা, অনেক কিছু আছে। 10টা এমসিকিউ আছে, যে 10টা এমসিকিউ আমি তোমাদেরকে এখানে সুন্দর করে দেখাই দিতে পারি। এই ক্লাসে আমরা আরেকটা জিনিস একটু দেখব, পরীক্ষায় আসার মতো অধ্যায়ভিত্তিক প্রশ্ন, কিছু প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমাদের জানা থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ভালো করতে পারবা না। তো আমরা এই বঙ্গভূমির প্রতি থেকে কয়েকটা পরীক্ষা আসার মতো প্রশ্ন রেডি করেছি, যেগুলো আমরা আমাদের স্টুডেন্টকে দেখাই দিই। প্রথমত, বঙ্গভূমিতে কবি মাতৃভূমি সম্পর্কে কি অনুভূতি প্রকাশ করেছেন? মাতৃভূমির প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে, সে তার মাতৃভূমিকে মিস করছে, এই জিনিসগুলোকে সে ওখানে প্রকাশ করার চেষ্টা করেছে। বিলাতে কি দেখিনু স্বর্গ সুখ, আমার হিয়ার কাছে বঙ্গ তুচ্ছ নহে, এই লাইন দুটির মাধ্যমে কবি কি তুলনা করেছেন? এটা অন্য একটা লাইন, যে লাইনটা থেকে আমাদের অর্থটা কি বোঝানো হয়েছে, যে লাইনটা থেকে আমাদের অর্থটা বোঝানো হয়েছে, যে লাইনটা থেকে আমাদের একটা আলাদা অর্থ বোঝানো হয়েছে। সো এটা কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু চলো পরের অংশটা একটু দেখার চেষ্টা করি। পরের আরো কি প্রশ্ন আছে আমরা একটু পরের ক্লাসটা একটু দেখি। সো এখানে আরেকটা প্রশ্ন দেখো, কবির শৈশবের স্মৃতির কথা বলেছে এবং আমাদের স্টুডেন্টের জন্য কিন্তু আমরা নির্দিষ্ট একটা হোমওয়ার্কও দিয়ে দেই।
সো এই হোমওয়ার্কগুলো পড়ে ওরা তখন চেষ্টা করে অ্যান্সার করার জন্য যে আসলে মাতৃভূমির বঙ্গভূমির প্রতি কবিতায় আসলে লেখক কী বোঝানোর চেষ্টা করেছে। সো তোমাদের যারা যারা তোমরা এই পর্যন্ত আজকে ক্লাসটা করলা তাদের সবাইকে বলবো আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। আমরা প্রত্যেকটা ক্লাসে এই যে ক্লাসটা তোমার কেমন লেগেছে এটা তুমি জানানোর চেষ্টা করতে পারো। এটার সাথে সাথে তুমি আমাদের কোর্সের যে কোনো ফিডব্যাকের জন্য 16910 কল করতে পারো। তোমাদের সবাইকে আমি বলবো যেটাই করো না কেন ভর্তি হও, যেটাই করো না কেন ভর্তি হয়ে যাও কোনো না কোনো জায়গায়, কারণ তোমাদের কিন্তু আসলে পড়াশোনা থেমে থাকবে না, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসগুলোতে আমরা খুবই অভিনব পদ্ধতিতে সব কিছু বোঝানোর চেষ্টা করি। যারা যারা আছো আমাদের সাথে তাদের প্রথম কাজটা হচ্ছে ক্লাসগুলোতে ভর্তি হয়ে রেগুলার বেসিসে ক্লাস করা। তাহলে তোমাদের এন্ড থেকে তোমাদের যেমন মনে থাকবে যে আমরা আসলে কতটুকু এগোতে পারলাম। আমাদের কিন্তু উইকলি এক্সাম হয়, মান্থলি এক্সাম হয়, এবং আমরা এই উইকলি এক্সামগুলোতে তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাই, সিকিউ প্র্যাকটিস করাই। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ক্লাসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক মনোযোগ দিয়ে এখানে পড়ি এবং কবিতাগুলো চমৎকার আবৃত্তি করে করে তোমাদেরকে পড়াই। যেমন আমি তোমাদেরকে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে দুইটা কবিতার 2 লাইন করে শুনিয়েও দিয়েছি। সো যারা বাংলাতে 100তে 100 ভালো করতে চাও তারা পড়াশোনা করো মন দিয়ে। আশা করছি আজকের এই কবিতাটা, এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, বঙ্গভূমির প্রতি এটা বুঝতে পেরেছো। অন্যান্য মানব ধর্ম, 2 বিঘা জমির মতো অন্যান্য বাকি কবিতাগুলো আশা করছি তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি। ক্লাস 8-এর বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে আশা করছি। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।